গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা এই সব দিনরাত্রি। আজ তৃতীয় পর্ব। রাতে কবির মামার জ্বর এসে গেল, বেশ ভালো জ্বর। হোসেন সাহেব বললেন, এক ডোজ আর্নিকা খাবে, ব্যথা সেরে যাবে। তিনি বিরক্ত স্বরে বললেন, কয়েকটা জিনিসে আমার বিশ্বাস নাই, হোমিওপ্যাথি তার মধ্যে একটা। তাহলে ডাক্তার ডেকে আনুক। এই দুপুর রাতে ডাক্তার ডাকতে হবে না, তোমরা ঘুমাতে যাও। রাতে তিনি কিছু খেলেন না। নীলু এক গ্লাস দুধ নিয়ে গিয়েছিল, তিনি ছুঁয়েও দেখলেন না। দুধ শিশুদের খাবার মা, দেশে দুধের অভাব। আমরা বুড়োরাই যদি সব দুধ খেয়ে ফেলি, ওরা খাবে কি? রফিক বিরক্ত হয়ে বলল, তুমি এক গ্লাস দুধ খেলে ওদের কম পড়বে না। এক গ্লাস করেই লক্ষ গ্লাস হয়। ঠান্ডা মাথায় সবকিছু বিচার করতে হয়। একটা রাত উপোস দিলেই শরীর ঝরঝরে হয়ে যাবে। উপোসের মতো বড় ওষুধ আর নেই। কবির মামার ঢাকা আসার উদ্দেশ্য দ্বিতীয় দিনে জানা গেল। তার মাথায় বিরাট একটা পরিকল্পনা এসেছে। তিনি নীলগঞ্জকে সুখী নীলগঞ্জ বানাতে চান। নীলগঞ্জের সব মানুষকে তিনি সুখী দেখতে চান। সেখানে কোনো দুঃখ থাকবে না, সবাই দুবেলা ভাত খাবে। সবটাই তিনি করবেন স্বেচ্ছাশ্রমের বিনিময়ে, তার পুরনো ছাত্রদের কাছ থেকে চাঁদা তুলে। মনোয়ারা বললেন, আপনার তো ভাইজান এখন বিশ্রামের সময়, রিটায়ার করেছেন, এখন বিশ্রাম করবেন। শুয়ে থাকলেই বুঝি বিশ্রাম হয়? বিশ্রাম হচ্ছে কাজে। একটা ভালো কাজ করার মধ্যে বিশ্রাম আছে। কি বলিস শফিক? শফিক কিছু বলল না। হোসেন, তোমার কি মত? ভালোই তো। ভালোই তো বলছো কেন? আইডিয়া পছন্দ হচ্ছে না? মরবার আগে যদি এটা করে যেতে পারি তাহলে কাজের মতো কাজ হয়। কিছুই তো করলাম না জীবনে। কিছুই করনি কথাটা তো ঠিক নয়। হাজার হাজার ছাত্র তৈরি করেছ, এটা তো কম না। নীলগঞ্জের এই কাজটাও করতে চাই। আমাকে দেখে অন্যরা উৎসাহিত হবে। বাংলাদেশে হাজার হাজার নীলগঞ্জ হবে। দেশ নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা বলো? ঠিক। একটা বড় জাবদা খাতা কিনেছি। ছাত্রদের নাম ঠিকানা সব বের করে রেখেছি। এদের সবার কাছে চিঠি দেব, তারপর দেখা করব। কাজে নেমে পড়তে হবে। কতদিন বাঁচি তার নাই ঠিক। তিনি সবার সঙ্গেই মহা উৎসাহে নীলগঞ্জ নিয়ে আলাপ করলেন। রফিক শুধু বাদ। রফিকের সঙ্গেও তুলতে চেয়েছিলেন। রফিক হাই তুলে বলেছে, এসব বোগাস আদর্শবাদী স্বপ্নের কথা শুনতে আমার ভালো লাগে না মামা। বোগাস? বোগাস তো বটেই। একজন রিটায়ার্ড স্কুল মাস্টার বাংলাদেশের চেহারা পাল্টে ফেলবে। বাংলাদেশের কথা তো বলছি না, নীলগঞ্জের কথা বলছি। তোমাকে দিয়ে এইসব হবে না মামা। এই বয়সে খামোখা দৌড়াদৌড়ি করে শরীর নষ্ট করবে। এমনিতেই কোমর ভেঙে কাত হয়ে আছো। কবির মামা দুদিন ঢাকা থাকলেন। ফিরে যাবার ভাড়া ছিল না। শফিকের কাছ থেকে ৩০ টাকা ধার করলেন। ধারের টাকা ৭ দিনের মধ্যে ফেরত এলো। মানি অর্ডারের কুপনে তজল্লি নামের আরবি বানান, ব্যুৎপত্তিগত অর্থ বিশদভাবে লেখা। সেই সঙ্গে লেখা, আমার পুরনো কোনো ছাত্রের সঙ্গে দেখা হলে অবশ্যই তার নাম ঠিকানা লিখে রাখবে, ভুল হয় না যেন। সব মানুষের মধ্যেই কিছু রহস্য থাকে, অমীমাংসিত রহস্য। কবির মামার মধ্যে সেই রহস্যের পরিমাণ কিছু বেশি। তার বাড়ি ২৪ পরগনার বারাসাতে। বারাসাত থেকে ১১ মাইল দূরে বনগ্রামের একটি স্কুলে মাস্টারি করতেন। ভাদ্র মাসের এক ভোরবেলায় হঠাৎ তার মধ্যে বৈরাগ্য এসে গেল। ক্যাম্বিসের ব্যাগ এবং একটা খাতা নিয়ে গৃহত্যাগ করলেন। কাউকে কিছু বলে গেলেন না। পথে বিধু মল্লিকের সঙ্গে দেখা হল। বিধু মল্লিক বলল, সাত সকালে কোথায় যান? মাস্টার তার জবাবে ফ্যাকাশেভাবে হাসলেন, পরিষ্কার কিছু বললেন না। বিধু মল্লিক বলল, হাবড়া যান নাকি? রাতে ফিরবেন না? ফিরব। কিন্তু তিনি ফিরলেন না। সেটা বাংলা ১৩৫২ সন, ভারতবর্ষের ক্রান্তিকাল। দীর্ঘদিন আর তার কোনো খোঁজ পাওয়া গেল না। প্রায় ১ যুগ পর ইংরেজি ১৯৫৪ সনে তাকে দেখা গেল
ময়মনসিংহের নীলগঞ্জে, মাইনর স্কুলের প্রধান শিক্ষক, মুখভর্তি দাড়িগোঁফ। অত্যন্ত রাশভারী প্রকৃতির মানুষ, কিন্তু কাজকর্মে খুব উৎসাহ। 6 মাসের মধ্যে স্কুলের চেহারা পাল্টে ফেললেন। কোদাল দিয়ে মাটি কুপিয়ে স্কুল কম্পাউন্ডের সামনে চমৎকার একটি ফুলের বাগান করলেন। গ্রামের লোকজন বলাবলি করতে লাগল, তেলেসমাতি কাণ্ড, করছে কি পাগলা মাস্টার। সেবার শীতে ময়মনসিংহ থেকে স্কুল ইন্সপেক্টর জমির আলী সাহেব স্কুল ইন্সপেকশনে এলেন। বাগান দেখে অবাক হয়ে বললেন, এই বাগান আপনার করা? জি স্যার। নিজের হাতে করেছেন? ছাত্ররা সাহায্য করেছে, নিজেও করেছি। জমির আলী সাহেব ফিরে গিয়ে স্কুলের সরকারি সাহায্য বাড়িয়ে দিলেন। শুধু তাই নয়, ময়মনসিংহ জেলার সবকটি মাইনর স্কুলের হেডমাস্টারকে ব্যক্তিগত চিঠি পাঠালেন, যার সারমর্ম হচ্ছে, ছাত্রদের মানসিক বিকাশ সাধনের জন্য প্রতিটি স্কুলে ফুলের বাগান থাকা বাঞ্ছনীয়। ফুল ছাত্রদের মনোজগতের উন্নতি ও সৌন্দর্য স্পৃহা বৃদ্ধির সহায়ক, ইত্যাদি। অজ পাড়াগার একটি দরিদ্র দিনহীন স্কুলে রকমারি ফুলের সমারোহ জমির আলী সাহেবকে বিশেষভাবে মুগ্ধ করেছিল, যার জন্য তিনি পরের বছরই আবার স্কুল ইন্সপেকশনে এলেন এবং স্তম্ভিত হয়ে দেখলেন ফুলের কোনো চিহ্নই নেই। সে জায়গায় নানা ধরনের সবজির চাষ করা হয়েছে। জমির আলী থমথমে গলায় বললেন, কি ব্যাপার? কবির মাস্টার গম্ভীর গলায় বললেন, দরিদ্র দেশে ফুলের বিলাসিতা ঠিক না। শাকসবজি বিক্রি করে কিছু পয়সা হয়, সেই পয়সা ছাত্রদের পেছনে খরচ করা হয়। সবাই এখানে খুব দরিদ্র। জমির আলী রাগী গলায় বললেন, দরিদ্রদের সৌন্দর্যবোধ থাকবে না? জি না, আগে পেটে ভাত, তারপরে অন্য কিছু। এখানে আমার অনেক ছাত্র আছে যারা আজ স্কুলে না খেয়ে এসেছে। জমির আলী কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ফুল গাছগুলি কি আপনি নিজে হাতেই নষ্ট করেছেন? জি স্যার। আপনার কষ্ট হয় নাই? জি না। পাগল নাকি আপনি? আমি কত জায়গায় আপনার ফুলের বাগানের প্রশংসা করেছি, আর আপনি কিনা সব উপরে লাউ কুমড়ো লাগিয়েছেন, আবার বলছেন কষ্ট হয়নি। আপনাকে বোঝা মুশকিল। ইউ আর এ ভেরি স্ট্রেঞ্জ ম্যান। নীলগঞ্জের লোকেরাও বোধহয় তাকে বিচিত্র মানুষ হিসেবেই জানে। জীবন প্রায় পার করে দিয়েছেন এখানে। এখানকার সবাই তাকে চেনে পাগলা মাস্টার হিসেবে, দেখে একটু অন্যরকম চোখে। শ্রদ্ধা ভালোবাসার সঙ্গে সেই দৃষ্টিতে কিছু ভয়ও হয়তো থাকে। গ্রাম্য বড় বড় সালিশগুলোতে তাকে থাকতে হয়। সমস্যার যখন কোনো রকম মীমাংসা খুঁজে পাওয়া যায় না, তখন একজন কেউ বলে, মাস্টার সাহেব যা বলেন তাই। কবির মাস্টারকে তখন কিছু একটা বলতে হয়, এবং তার কথাই হয় সালিশির শেষ কথা। তার মীমাংসা যাদের পছন্দ হয় না তারাও চুপ করে থাকে। শুকনো মুখে বলে, আচ্ছা ঠিক আছে, মাস্টার সাহেব বলছেন, এর উপরে আর কথা কি? মাস্টার সাহেবের কথার একটা ইজ্জত আছে না? একজন মানুষের জন্য এটা হয়তো তেমন বড় কোনো সম্মান নয়, আবার হয়তো ঠিক তুচ্ছ করবার মতো কিছু নয়। ভাটি অঞ্চলের মেয়ে বিয়ে করে এনেছে নীলগঞ্জের একজন কেউ। শ্বশুরবাড়ির সঙ্গে বিবাদ, স্ত্রীকে নাইয়র যেতে দিচ্ছে না। 2 বছর হয়ে গেল বাপের বাড়ি যেতে পারছে না মেয়েটি। কোনো উপায় না দেখে একসময় সে মাস্টার সাহেবের কাছে জড়সড় হয়ে দাঁড়াবে। মাস্টার সাহেব বলবেন, কার বাড়ির বউ তুমি? কোনোদিন তো দেখি নাই। বউটি ক্ষীণ স্বরে বলবে, মিয়া বাড়ির। ও আচ্ছা, সোলাইমানের বউ। বাটিতে করে কি এনেছ গো মা? মাছের স্যালুন। ভালো, খুব ভালো। রাতে আরাম করে খাবো, রেখে দাও। বউটি তরকারির বাটি রেখে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে। আরও কিছু বলতে চাও নাকি? বলে ফেলো মা, ছেলের কাছে লজ্জার কিছু নেই। বউটি তার সমস্যার কথা বলল। মাস্টার সাহেব গম্ভীর হয়ে বললেন, ঠিক আছে, আজ রাত্রে যাব একবার তোমাদের বাড়ি, 4টা ডাল ভাত খাবো তোমাদের ওখানে। মাস্টার সাহেব যান রাতের বেলা। সোলাইমানকে ডেকে প্রচণ্ড ধমক দেন, চর দিয়ে দাঁত ফেলে দেব। বাচ্চা মেয়ে আটকে রেখে খুব বাহাদুরি দেখাচ্ছ। কাল ভোরেই যেন নৌকা ঠিক হয়। নৌকা ঠিক হয় ভোরবেলাতেই। আনন্দে কাঁদতে কাঁদতে দীর্ঘদিন পর বউটি রওনা হয় বাপের বাড়ি। একজন ভিনদেশী মাস্টারের এই ক্ষমতাও তুচ্ছ করার মতো নয়। এ ধরনের ক্ষমতা হঠাৎ করে আসে না, অর্জন করতে হয়। কবির মাস্টার তা করেছেন।
কেনাকাটা করতে নীলু কখনো একা একা আসে না, তার সঙ্গে থাকে শাহানা কিংবা রফিক। আজ সে এসেছে একা, এবং আসার সময় সারা পথই মনে হয়েছে গিয়ে দেখবে নিউ মার্কেট বন্ধ। সে লক্ষ্য করেছে যেদিনই কোনো একটা বিশেষ কিছু কেনাকাটা থাকে সেদিনই নিউ মার্কেট থাকে বন্ধ, হয় সোমবার পড়ে যায় নয় মঙ্গলবার। আজ অবশ্যই বুধবার, কে জানে এখন হয়তো নিউ মার্কেট বুধবারেই বন্ধ থাকে। অনেকদিন এদিকে আসা হয় না। নিউ মার্কেট খোলাই ছিল। দুপুরবেলার দিকে শুধু বয়স্কা মহিলারাই বাজার করতে আসে নাকি? নীলু লক্ষ্য করল তার চারদিকে খালাম্মা শ্রেণীর মহিলা দরদাম করছে, কেনাকাটা বিশেষ করছে না, সময় কাটাবার জন্যই বোধহয় আসা। একজন চকমকে শাড়ি পরা মহিলা সব কিছুর দাম জানতে জানতে এগুচ্ছে। নীলুর বেশ মজা লাগল। সে তার পেছনে পেছনে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে লাগল। অনেকদিন পর সে ঘর থেকে বের হয়েছে, ভালোই লাগছে তার। সে অন্যদের মতো দরদাম শুরু করল। একটা ট্রাইসাইকেলের দাম করল। কত টাকা? ১৩০০ টাকা। এত দাম বলেন কি? বিদেশি জিনিস, আমেরিকান, দেশিটা দেখবেন আপা? আচ্ছা দেখান। দোকানি খুব আগ্রহ নিয়ে দেখাতে লাগল। নীলুর মায়াই লাগল। সে কিছু কিনবে না, শুধু শুধু বেচারাকে কষ্ট দিচ্ছে। এত টাকা দিয়ে বাবুর জন্য ট্রাইসাইকেল কেনার প্রশ্নই ওঠে না। জাপানি সাইকেল দেখবেন আপা? মিডিয়াম দামের মধ্যে পড়বে। দেখান দেখি কেমন। নীলু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। একটা সাইকেল কিনতে পারলে ভালোই হতো। বলে দেখবে নাকি শফিককে? না, বলাটা ঠিক হবে না। শফিক কিনে দিতে পারবে না, শেষে কষ্ট পাবে। কাউকে কষ্ট দিতে তার ভালো লাগে না। এই নীলু না, এখানে কি করছিস? নীলু তাকিয়ে রইল, মেয়েটিকে চিনতে পারল না। এমন করে তাকাচ্ছিস কেন? চিনতে পারছিস না নাকি? চিনতে না পারলে চড় খাবি। বন্যা না? বন্যা এত লোকজনের মধ্যেও ছুটে এসে তাকে জড়িয়ে ধরল। প্রায় ৯ বছর পর দেখা, স্কুল জীবনের তার সবচেয়ে প্রিয় বন্ধু। ক্লাস 9-এ পড়ার সময় দুজনে একবার প্রতিজ্ঞা করেছিল সারা জীবন তারা বিয়ে করবে না, কোনো পুরুষের অধীনে থাকবে না, স্বাধীনভাবে বেঁচে থেকে পৃথিবীকে দেখিয়ে দেবে মেয়েরাও ইচ্ছা করলে একা একা থাকতে পারে। প্রতিজ্ঞা করবার পর কি ভেবে যেন দুজন খানিকক্ষণ কেঁদেছিল। বন্যা নীলুকে জড়িয়ে ধরে বলল, বিয়ে করেছিস তাই না? তুই? আমিও করেছি। এখন বল, আমাকে চিনতে পারিসনি কেন? বন্যা আগের মতোই আছে, তবুও কেমন যেন অন্যরকম লাগছে। একটা কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবর্তনটা ধরা যাচ্ছে না। বন্যা বলল, কি কথা বলছিস না কেন? আমার মধ্যে কোনো চেঞ্জ দেখছিস? না, তেমন কিছু দেখছি না তো। বলিস কি? বয়কাট করেছি, গাদাখানেক চুল ফেলে দিয়েছি। তোর চোখেই পড়ল না? তোর হয়েছেটা কি বলতো? তাই তো, পিঠ ভর্তি চুল ছিল বন্যার। চুলে নজর লাগবে বলে বন্যার মা কি একটা তাবিজও তার গলায় দিয়ে রেখেছিলেন। এই নিয়ে ক্লাসে কত হাসাহাসি। চুল কেটে ফেললি কেন? হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া করে কেটে ফেলেছি। বলিস কি? হ্যাঁ, আমার জিনিস আমি কাটব, ওর বলার কি? তুই এখনো আগের মতোই পাগল আছিস, আর তুই আছিস আগের মতোই বোকা। চল চা খাবো। কোথায় চা খাবি? কোথায় আবার? রেস্টুরেন্টে। একা একা চা খাবো নাকি আমরা? বন্যা বিরক্ত মুখে বলল, 2টা মেয়ে যাচ্ছি আমরা, একা বলছিস কেন? আজ তুই সারাদিন আমার সঙ্গে থাকবি, ম্যাটিনিতে ছবি দেখবি। নীলু হক চকিয়ে গেল। বন্যা বলল, নাকি স্বামীর অনুমতি ছাড়া মুভি দেখা যাবে না? তা না, ঘরে বাচ্চা আছে। এর মধ্যে বাচ্চাও বাঁধিয়ে ফেলেছিস? এমন গাধা কেন রে তুই? বন্যা তাকে নিয়ে অসংকোচে একটা রেস্টুরেন্টে ঢুকে পুরুষের ভঙ্গিতে ডাকল, এই বয়, আমাদের 2 কাপ চা দাও। নীলু মৃদুস্বরে বলল, এত পুরুষের মধ্যে বসে চা খেতে তোর অস্বস্তি লাগবে না? অস্বস্তির কি আছে? ওরা কি আমাদের খেয়ে ফেলবে নাকি? কেমন তাকাচ্ছে আমাদের দিকে? তাকাক না। তুই আগের চেয়ে অনেক স্মার্ট হয়েছিস। স্মার্ট হতে হয়েছে, চাকরি করি তো, নানা ধরনের মানুষের সঙ্গে মিশতে হয়। চাকরি করিস? করব না? তোর মতো ঘরে বসে বছর বছর বাচ্চা দেব নাকি?
নীলুর এই কথাটা ভালো লাগল না। বন্যা এমনভাবে বলছে যেন বাচ্চা হওয়াটা একটা অপরাধ। কিন্তু বন্যাকে বড় ভালো লাগছে, আগের চেয়ে সুন্দর হয়েছে। কোথায় চাকরি করছিস? ইরানিয়ান এম্বাসিতে, রিসেপশনিস্ট। নীলু একবার ভাবল জিজ্ঞেস করে বেতন কত, কিন্তু জিজ্ঞেস করল না। বন্যা বলল, বেতন কত জিজ্ঞেস করলি না? নাকি জিজ্ঞেস করতে লজ্জা লাগলো? কত? 3,000 টাকা। যাতায়াতের একটা অ্যালাউন্স পাই, মেডিকেল অ্যালাউন্সও আছে, সব মিলিয়ে 4,000 টাকা মতো। বলিস কি? বেতন ভালোই, নিজের টাকা নিজে খরচ করি, ওর কাছে চাইতে হয় না। আগে ভাইয়ের বাড়িতে যাবার জন্য 5 টাকা রিক্সা ভাড়া পর্যন্ত ওর কাছে চাইতে হতো, আর সে দিতে এমনভাবে যেন দয়া করছে, ভিক্ষা দিচ্ছে। এখন সে মাসের শেষে আমার কাছে ধার চায়। বন্যা আশেপাশের টেবিলের সবাইকে সচকিত করে হেসে উঠল। নীলুর অস্বস্তি লাগতে লাগল। লোকগুলো কি ভাবছে কে জানে। নীলু বলল, আজ তোর অফিস নেই? না, আজ ইরানের কি একটা জাতীয় উৎসব, নওরুজ না কি বলে। চল যাই, সিনেমা দেখি। না রে, সিনেমা দেখব না। না দেখলে না দেখবি, আমি একাই যাব। বন্যা উঠে গেল বিল দিতে। নীলু দুঃখিত হয়ে লক্ষ্য করল বন্যা একবারও জিজ্ঞেস করল না তোর ছেলে মেয়ে কটি, ওদের নাম কি। নীলু বলল, বন্যা তুই একবার আমার বাসায় আসিস, আমার বাবুকে দেখে যাবি। যাব, ঠিকানাটা বল, লিখে নি। বন্যার ঠিকানাটা লিখে নিল নিরুৎসাহ ভঙ্গিতে, যেন নেহাত লেখার জন্যই লেখা। বন্যা বলল, তুই এখন কি করবি, বাসায় যাবি? একটা জিনিস কিনব, তারপর বাসায় যাব। কি জিনিস? আগামীকাল ওর জন্মদিন, সেই উপলক্ষে কিছু একটা কিনব। ও করছিস কেন, নাম ধরে ডাকিস না। তুই এমন গ্রাম্য মেয়েদের মতো করছিস কেন? পড়াশোনা করে এই লাভ হলো তোর? কোন পর্যন্ত পড়েছিস? বিএ পাশ করেছি, এমএ ভর্তি হয়েছিলাম, তারপর বিয়ে হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে সংসারে ঢুকে পড়লি, আর পড়াশোনা মাথায় উঠল। নীলু কিছু বলল না। বন্যা বলল, জন্মদিনের জন্য কিছু কেনার দরকার নেই, ওতে বেশি লাই দেয়া হয়। আর তাছাড়া উপহারটা তুই তোর হাজব্যান্ডের টাকা দিয়ে কিনছিস, নিজের টাকায় তো আর দিতে পারছিস না। নিজের টাকা পাবো কোথায়? চাকরি করলেই পাবি। চাকরি আমাকে কে দেবে? চেষ্টা না করেই বলছিস কে দেবে? চেষ্টা করেছিস কখনো? নীলু কিছু বলল না, হাঁটতে লাগলো বন্যার সঙ্গে সঙ্গে। বন্যা বলল, সব অফিসেই এখন মেয়েদের কোটা আছে, চেষ্টা করলেই পাওয়া যায়। ছেলেদের চাকরি পাওয়া সমস্যা, মেয়েদের চাকরি সমস্যা না। তুই সত্যি সত্যি চাইলে আমি চেষ্টা করতে পারি, চাস নাকি? নীলু কিছু বলল না। বন্যা চলে গেল মুভি দেখতে। ঘরে তার এখন ফিরতে ভালো লাগছে না। নীলু একা একা ঘুরতে লাগল। তার হাতে আছে মাত্র 200 টাকা। 200 টাকায় পছন্দসই কিছু পাওয়া যায় না। হালকা বাদামি রঙের একটা শার্ট পাওয়া গেল, খুব পছন্দ হলো নীলুর, কিন্তু দাম চাইল 300 টাকা। এর নিচে নাকি 1 পয়সাও নামা যাবে না। নীলু মন খারাপ করে শেষ পর্যন্ত একটা লাইটার কিনল 175 টাকায়। শার্টটা কেনা হলো না, এই জন্য মনে একটা আফসোস বিঁধে রইল। ওকে শার্টটায় খুব মানাতো। শফিক লাইটার দেখে গম্ভীর হয়ে গেল। নীলু বলল, পছন্দ না হলে ওরা ফেরত নেবে। পছন্দ হয়নি? পছন্দ হয়েছে। তাহলে আমার মুখ কালো করে আছো কেন? নাও, একটা সিগারেট মুখে নাও, আমি ধরিয়ে দিচ্ছি। শফিক একটা সিগারেট বের করে ম্লান গলায় বলল, টাকা পয়সার এমন টানাটানি, এর মধ্যে এতগুলো টাকা বাজে খরচ করার কোনো মানে হয় না। নীলুর খুব মন খারাপ হয়ে গেল, চোখ ভিজে উঠতে শুরু করল। শফিক বলল, এইসব জিনিস খুব হারায়, এই সপ্তাহের মধ্যেই দেখবে হারিয়ে ফেলেছি। কই, ধরিয়ে দাও। নীলু সিগারেট ধরিয়ে দিল এবং কিছুক্ষণ পরই বারান্দায় গিয়ে চোখ মুছে এলো। অকারণে অন্যকে চোখের জল দেখানোর কোনো মানে হয় না। বাবু জেগে উঠেছে, কাঁদছে ট্যাঁ ট্যাঁ করে। নীলু ঘরে ঢুকে বাবুকে কোলে তুলে নিল। ওর গা একটু গরম, কোলে উঠেও কান্না থামছে না, হাত মুঠি করে কেঁদে কেঁদে উঠছে। শফিক বলল, ওকে অন্য ঘরে নিয়ে যাও, বড় বিরক্ত করছে। নীলু বসার ঘরে চলে এলো। শাহানা পড়ছে বসার ঘরে। সে পড়া বন্ধ করে উঠে এলো।
আমার কোলে দাও ভাবি, আমি কান্না থামিয়ে দিচ্ছি, 1 মিনিট লাগবে। তুমি পড়াশোনা করো, কান্না থামাতে হবে না। ভাবি দাও না প্লিজ। শাহানা সত্যি সত্যি কান্না থামিয়ে দিল। চিন্তিত মুখে বলল, ওর গা বেশ গরম ভাবি। একটু গরম। বাবাকে শুনিও না, বাবা শুনলেই বেলাডোনা ফোনা খাইয়ে দেবে। শাহানা হেসে উঠল, নীলু হাসল না। এত গম্ভীর হয়ে আছো কেন ভাবি? এমনি, কোনো কারণ নেই। মন খারাপ নাকি? না। আজ শুনলাম পোলাও রান্না হচ্ছে। ব্যাপার কি ভাবি? মা খুব চেঁচামেচি করছিল, মাসের শেষে এত খরচ। চেঁচামেচি কখন করলেন? তুমি বাইরে ছিলে, নিউ মার্কেটে। আজ কি বিশেষ কোনো দিন? বিশেষ দিন আর কি, তোমার ভাইয়ের জন্মদিন। শাহানা মুখ টিপে হাসতে লাগল। নীলু বলল, হাসছ কেন? এমনি হাসছি ভাবি, তুমি ভাইয়াকে খুব ভালোবাসো তাই না? নীলু লজ্জিত হয়ে পড়ল। বাবু ঘুমিয়ে পড়েছে। নীলু বলল, ওকে শুয়ে দাও শাহানা, ঘুমোচ্ছে। থাকুক না একটু, কি আরাম করে ঘুমোচ্ছে দেখো না। পড়াশোনা করো শাহানা, বাবুকে নিয়ে ঘুরতে দেখলে মা রেগে যাবেন। রাগুক, আমি কেয়ার করি না। নীলু রান্নাঘরে উঁকি দিল। মনোয়ারা বিরক্ত মুখে কি যেন জাল দিচ্ছিলেন। নীলুকে দেখেই রেগে উঠলেন। হঠাৎ করে তোমার এমন পোলাও খাবার সকলে কেন বলো তো? নীলু বড় লজ্জা পেল। সংসারের এই অবস্থা, এর মধ্যে হুটহাট করে এত বাজার করা ঠিক না। সবাই অবুঝ হলে চলে। বাড়িওয়ালা বাড়ি ভাড়া বাড়িয়েছে। আবার? হ্যাঁ, 100 টাকা বাড়িয়েছে। আর কি মিষ্টি মিষ্টি কথা, আমাকে ডাকছে বড় আপা। ইচ্ছা করছিল এক চড় দিয়ে দাঁত ফেলে দিই। নীলু হাসতে গিয়েও হাসল না। মনোয়ারা নিজের মনে গজগজ করতে লাগলেন। ঢাকা শহরে চাকরি বাকরি করতে হলে নিজের বাড়ি থাকতে হয়, ভাড়া বাড়িতে থেকে ঢাকা শহরে চাকরি করা যায় না। নীলু অস্পষ্ট স্বরে বলল, একদিন হয়তো বাড়ি হবে। মনোয়ারার সঙ্গে সঙ্গে ঝাঁঝিয়ে উঠলেন। হবেটা কিভাবে? আকাশ থেকে টুপ করে একটা পড়বে নাকি? না তোমরা আলাউদ্দিনের চেরাক টেরাক পেয়েছ? যাও, তোমার শ্বশুরকে জিজ্ঞেস করে এসো তিনি এখন দয়া করে ভাত খাবেন কিনা। না খেলে কখন ওনার মর্জি হবে খেতে। মনোয়ারা আজ বিকাল থেকেই হোসেন সাহেবের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন। এরকম তিনি প্রায়ই করেন এবং হোসেন সাহেব বড়ই কাবু হয়ে পড়েন। স্ত্রীর রাগ ভাঙানোর জন্যে সম্ভব অসম্ভব নানা কায়দা করেন। আজ কিছুই করছেন না। সন্ধ্যা থেকে চাদর গায়ে দিয়ে বিছানায় শুয়ে আছেন। ঘর অন্ধকার, বাতি জ্বালানো হয়নি। নীলু মৃদুস্বরে ডাকল, বাবা। হোসেন সাহেব উঠে বসলেন। মা জিজ্ঞেস করছেন ভাত খাবেন কিনা। খাবো, বলে আসো খাবো। মার সঙ্গে কথা বন্ধ নাকি? কি নিয়ে ঝগড়া হয়েছে? তেমন কিছু না, পেনশন তুলতে গিয়েছিলাম, তুলতে পারিনি, তাতেই তোমার মা গেছে ক্ষেপে। বললাম কাল তুলব। এই ভিড়ের মধ্যে আমি বুড়ো মানুষ ধাক্কাধাক্কি করতে পারি নাকি? তা তো ঠিকই। এই জিনিসটা তোমার শাশুড়িকে বোঝাবো কিভাবে? অন্যদেরও যে ছোটখাটো প্রবলেম হতে পারে এটা সে বুঝবে না। কি মুশকিল বলো তো দেখি। হোসেন সাহেব চাদর গায়ে দিলেন, বাতি জ্বালিয়ে ঘড়ি দেখলেন। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তিনি কিছু বলবেন। নীলু তার শ্বশুরের এই ইতস্তত ভঙ্গিটি খুব ভালো চেনে। কিছু বলবেন বাবা? হ্যাঁ, ছাদে চলো তো মা আমার সঙ্গে, তোমার শাশুড়ি যেন আবার না দেখে। বড় সন্দেহবাতিগ্রস্ত মহিলা, তিলকে তাল করবে। তারা নিঃশব্দে ছাদে উঠে এলো। হোসেন সাহেব নির্জন ছাদেও গলা নিচু করে তার সমস্যার কথা বললেন। সেই সমস্যার কথা শুনে নীলুর মাথায় বাড়ি পড়ল। হোসেন সাহেব পেনশন না তুলে ফিরে এসেছেন, কথা ঠিক না। পেনশনের 711 টাকা 33 পয়সা যথারীতি তুলেছেন এবং একটা রিকশা নিয়ে গিয়েছিলেন বায়তুল মুকাররমে 1 পাউন্ডের একটা ফ্রুট কেক কেনবার জন্যে। ফ্রুট কেকও ঠিকই কিনেছেন। দাম দিতে গিয়ে দেখেন পকেট ফাঁকা, একটা পয়সাও নেই। নীলু শুকনো গলায় বলল, ভালো করে পকেট দেখেছেন? খুব কম করে হলেও 10 বার করে প্রতিটি পকেট দেখলাম। পকেটে টাকা না থাকলে তো টাকা পাওয়া যাবে না।
একবার খোঁজাও যা, 100 বার খোঁজাও তাই। তা ঠিক। এখন কি করি বলো তো তুমি বৌমা? কাল তো তোমার শাশুড়ি ঠেলে ঠুলে আবার পাঠাবে, পাঠাবে না? জি, পাঠাবেন। চিন্তায় আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। এখন কি করবে, একটা বুদ্ধি দাও তো মা। নীলু ক্ষীণ স্বরে বলল, সত্যি কথাটা বললে কেমন হয় বাবা? হোসেন সাহেব গম্ভীর গলায় বললেন, সত্যি বললে উপায় আছে? আমাকে টিকতে দেবে বাড়িতে? তোমার শাশুড়িকে তুমি কতটুকু চেনো? আমি চিনি 40 বছর ধরে। নীলু চুপ করে রইল। হোসেন সাহেব বললেন, তুমি বরং শফিককে আজ রাতে কথাটা বলো। সে কাল 700 টাকা জোগাড় করে রাখুক, আমি তার অফিস থেকে নিয়ে আসব। ঠিক আছে, বলবো। এটাই হচ্ছে একমাত্র সমাধান, আর কোনো সমাধান নেই। হোসেন সাহেব হৃষ্টচিত্তে নিচে নেমে এলেন। তার মনের মেঘ কেটে গেছে। খেতে বসে রান্নার খুব প্রশংসা করলেন। তার কলেজ জীবনের 2-একটা মজার মজার গল্প বললেন। খাওয়া দাওয়ার পর বাড়িওয়ালার বাসায় রওনা হলেন। খানিকক্ষণ টিভি দেখবেন। মনোহরা বিরক্ত গলায় বললেন, লজ্জা লাগে না পরের বাড়ি বসে টিভি দেখতে? লজ্জার কি আছে এর মধ্যে? রোজ রোজ অন্যের বাড়ি বসে থাকার মধ্যে লজ্জার কিছু নাই? না, কিছুই নাই। তাছাড়া ওরা আমাকে পছন্দ করে। বাড়িওয়ালার মেয়েটা আমাকে চাচা যান ডাকে। রশিদ সাহেব আমাকে খুব খাতির করে। বাজে বকবক করবে না। দুনিয়া শুদ্ধ লোক তোমাকে খাতির করে। যা মনে আসে বলেই খালাস। আজ কোথাও যেতে পারবে না, বসে থাকো এখানে। বসে থেকে করবোটা কি? যা ইচ্ছে করো। হোসেন সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, তবে খুব একটা বিচলিত হলেন না। মনোয়ারা কথা বলতে শুরু করেছে, এটা একটা সুলক্ষণ। তিনি তার হোমিওপ্যাথির বই নিয়ে বসলেন। গভীর মনোযোগে পড়তে শুরু করলেন। এক ফাঁকে নীলুর কাছ থেকে একটা সিগারেট নিয়ে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টানলেন। তাকে দেখে মনে হল তিনি একজন সুখী পরিতৃপ্ত মানুষ। তার কোনো দুঃখ কষ্ট নেই। এই পৃথিবীতে বাস করতে পেরে তিনি আনন্দিত। শাহানা লক্ষ্য করল বই পড়তে পড়তে হোসেন সাহেব গুনগুন করে গান গাইছেন। গানের কথাগুলো বোঝা যাচ্ছে না, তবে নাগো নাগো এই শব্দগুলো আছে। শাহানার বড় মজা লাগল। বাবার মনে কিসের এত ফুর্তি কে জানে। মাঝে মাঝেই তার মধ্যে এমন ফুর্তির ভাব আসে। শাহানা বলল, তোমাকে এত খুশি খুশি লাগছে কেন বাবা? হোসেন সাহেব জবাব না দিয়ে পা নাচাতে লাগলেন। নীলু পেনশনের ব্যাপারটা কি করে বলবে বুঝতে পারছে না। আজকের দিনটিতে শফিককে কোনো খারাপ খবর দিতে ইচ্ছা করছে না। হঠাৎ করে বেচারা একদিনের মধ্যে 700 টাকা জোগাড় করবে কিভাবে? শফিক ঘুমোবার আয়োজন করছে। শেষ সিগারেটটি ধরিয়েছে। এখন সে খানিকক্ষণ পায়চারি করবে। নীলু হালকা গলায় বলল, আজ আমার এক বান্ধবীর সঙ্গে দেখা, বন্যা নাম। শফিক কিছু বলল না। নীলু বলল, তোমাকে তার কথা বলেছিলাম। এক পুলিশ ইন্সপেক্টরের মেয়ে, খুব ছটফট করত, সারাক্ষণ কথা বলতো। ক্লাসে ওর নাম ছিল ফরফরানি। প্রায় 9 বছর পর ওর সঙ্গে দেখা। অবিকল আগের মতোই আছে। তাই নাকি? হ্যাঁ, সারাক্ষণ বকবক করছে। ও আবার চাকরিও করে, 4000 টাকার মতো পায়। শফিক কিছু বলল না। মশারি তুলে ভেতরে ঢুকে পড়ল। সহজ স্বরে বলল, বাতি নিভিয়ে দাও নীলু। তোমার ঘুমোতে দেরি আছে নাকি? না, আমিও শুব। নীলু বাতি নিভিয়ে শফিকের গা ঘেঁষে ঘুমোতে গেল। শফিক হেসে বলল, কি ব্যাপার, তুমি আজ আমার সঙ্গে কেন? নীলু লজ্জিত স্বরে বলল, কেন, তোমার সঙ্গে আমি ঘুমাই না? তুমি তো টুনিকে রেখে দাও মাঝখানে। শফিক হাত বাড়িয়ে নীলুকে আকর্ষণ করল। পুরুষদের এই আকর্ষণের অর্থ পৃথিবীর সব নারীদেরই জানা। নীলু জড়িয়ে ধরল শফিককে। চারিদিক অন্যরকম হতে শুরু করল। শারীরিক ভালোবাসাও এক ধরনের ভালোবাসা। এই ভালোবাসাও নীলুর ভালোই লাগে। এই সময়টাতেই শফিক তরল ভঙ্গিতে কিছু কথাবার্তা বলে। প্রশ্ন জিজ্ঞেস করলে জবাব দেয়। হাসির কথা বললে হাসে। আমার এই বন্ধু কি বলছিল জানো? কি বলছিল? বলছিল একটা চাকরি টাকরি জোগাড় করতে, চেষ্টা করলেই নাকি পাওয়া যায়। তুমি কি বললে?
আমি আবার কি বলব, কিছুই বলিনি। নীলু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, চাকরি একটা পেলে মন্দ হয় না, কি বলো? ভালোই হয়, সংসারের টানাটানি দূর হয়। চেষ্টা করে দেখব নাকি? শফিক তরল স্বরে বলল, তুমি কি চাকরি করতে পারবে? পারব না কেন? চাকরি করার মেয়ে অন্যরকম হয়, তুমি সেই টাইপ মেয়ে না, তুমি গৃহী টাইপ। আমি ঠিকই পারব, গৃহী টাইপ হই আর যাই হই। আচ্ছা, দেখা যাবে। শফিক একসময় ঘুমিয়ে পড়ল। নীলু জেগে রইল রাত পর্যন্ত। নানা রকম স্বপ্ন দেখতে লাগল। মন্দ হয় না একটা চাকরি পেলে, সংসারের কষ্ট দূর হয়, মাসে মাসে মাকে কিছু টাকা পাঠানো যায়, একটা টেলিভিশন কেনা যায়, টিভি দেখার জন্য বাবাকে তাহলে আর রোজ রোজ অন্যের বাড়িতে যেতে হয় না। রফিকের হঠাৎ আসা আবদার মেটানো যায়, শাহানাকে একটা গলার চেন বানিয়ে দেয়া যায়। এত বড় মেয়ে, অথচ কানে দুটি ছোট্ট ফুল ছাড়া আর কোনো সোনার গয়না নেই। গয়না দূরের কথা, একটা ভালো শাড়ি পর্যন্ত নেই। গত ঈদে সে লাজুক ভঙ্গিতে বলেছিল, ভাবি, আমাকে একটা কমলা রঙের রাজশাহী সিল্কের শাড়ি কিনে দেবে? নীলু বলেছে, হ্যাঁ দেব, নিশ্চয়ই দেব। আমাদের ক্লাসের অরুণার এরকম একটা শাড়ি আছে, অবিকল সেরকম একটা শাড়ি চাই। ঠিক আছে, তোমাকে আমি প্রিন্টটা দেখিয়ে দেব। শাহানা প্রিন্ট দেখিয়েও দিল, কিন্তু সেই শাড়ি কেনা হলো না। হলো না বলা ঠিক না, বলা উচিত কিনে দেয়া গেল না। শাহানা কিছুই বলল না, শুধু নীলু লজ্জায় দুঃখে বাথরুমের দরজা বন্ধ করে ঈদের ভোরবেলায় দীর্ঘ সময় কেঁদেছিল। কত রকমের দুঃখই না আছে মানুষের জীবনে। একদিন শাহানার হয়তো খুব বড় লোকের ঘরে বিয়ে হবে। ভাইয়ের বাড়ির ছোটখাটো দুঃখ কষ্টের কথা মনেই থাকবে না, কিন্তু নীলুর মনে তো এই দুঃখ থাকবেই। প্রতিটি ঈদের দিন ভোরবেলা মনে পড়বে। নীলু সাবধানে বিছানা ছেড়ে উঠল। 1টা বেজেছে, বাবুর জেগে ওঠার সময় হয়েছে। এক্ষুনি দুধ খাওয়ার জন্য কাঁদতে শুরু করবে। দুধ বানিয়ে রাখাই ভালো। বসার ঘরে শাহানা পড়ছে, খুব খাটাখাটনি করছে, নিশ্চয়ই ভালো করবে পরীক্ষায়। নীলু দরজা খুলে বেরোতেই শাহানা বলল, তুমি এখনো জেগে আছো? পড়াশোনা তো দারুণ উৎসাহ দেখছি। তুমি কি চাও আমি ফেল করি? না, তা চাই না, তবে পড়তে পড়তে মাথা খারাপ করে ফেলো তাও চাই না। শাহানা বই বন্ধ করে উঠে এলো। ভাবি, একটা কথা বলবো? বলো। বাবা তোমাকে ছাদে নিয়ে কি বলল? তেমন কিছু না। না ভাবি, বলো, তোমার পায়ে পড়ি। নীলু অল্প হেসে বলল, তোমার বিয়ের ব্যাপারে কথা বললাম। সব সময় ঠাট্টা ভালো লাগে না ভাবি। ঠাট্টা কোথায়, সত্যি কথা বললাম। না ভাবি, বলো কি ব্যাপার? বললাম তো, একটা বিয়ের প্রস্তাব এসেছে, তাই বিয়ে নিয়ে কথা হচ্ছিল। ছেলে বিলেতে ডাক্তারি পড়ে, দেখতে খুব সুন্দর। আমার কাছে ছবি আছে, তুমি চাইলে ছবি দেখাতে পারি। কসম বলো? কসম। 3 কসম? 3 কসম আবার কি? শাহানার দৃষ্টি তীক্ষ্ণ হল। সে বিশ্বাস করতে পারছে না, আবার অবিশ্বাসও করতে পারছে না। তার মুখটা কাঁদো কাঁদো হয়ে গেল। নীলু হাসতে হাসতে বলল, ঠাট্টা করছিলাম, মনে হয় তোমার আশাভঙ্গ হয়েছে। শাহানা ছুটে এসে নীলুর চুল টেনে দিল। কেন তুমি এমন আজে বাজে ঠাট্টা করো? আমি প্রায় বিশ্বাস করে ফেলেছিলাম। দেখো, এখন আমার গা কাঁপছে। নীলু শাহানাকে জড়িয়ে ধরল। বুধবারটা রফিকের জন্য খুব লাকি। বুধবার সে নিশ্চিন্ত হয়ে ঘর থেকে বেরোতে পারে। এই দিন কোনো অঘটন ঘটবে না। কার সঙ্গে দেখা করতে গেলে দেখা হবে, বাসে উঠলে জানলার পাশে বসার সিট পাওয়া যাবে, বাসের কন্ডাক্টর ভাঙতি হিসেবে তাকে দেবে চকচকে নতুন নোট। আজ বুধবার, কিন্তু তবু অঘটন ঘটল। ফার্মগেটে বাস থেকে নামার সময় নতুন পাঞ্জাবিটা ফস করে পেটের কাছে ছিঁড়ে গেল। অনেকখানি ছিঁড়ল। রফিকের সঙ্গের শুকনো ভদ্রলোক বললেন, কন্ডাক্টরকে একটা চড় দেন ভাই, তাড়াতাড়ি করেন, বাস ছেড়ে দেবে। রফিক অবাক হয়ে বলল, তাকে চড় দেব কেন, সে তো ছিঁড়ে নাই। সে না ছিঁড়ুক, তার বাস তো ছিঁড়েছে। অকাট্য যুক্তি।
কিন্তু বাস ছেড়ে দিয়েছে। রফিক বিমর্ষ মুখে স্টেডিয়ামের দিকে এগোতে লাগল। তাকে প্ল্যান বদলাতে হবে। ছেঁড়া পাঞ্জাবি পরে ঘুরে বেড়ানো যায় না। সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে একটা বই কিনে পেটের কাছে ধরে রাখা। অত্যন্ত বিরক্তিকর ব্যাপার। রফিক নিউজ স্ট্যান্ড থেকে এক কপি বিচিত্রা কিনে উঠে দাঁড়ানো মাত্র মেয়েলি গলা শোনা গেল, রফিক সাহেব। সে তাকিয়ে দেখে শারমিন, হালকা গোলাপি রঙের শাড়ি পরে, লাল টুকটুকে একটা শাল, হাতে পাটের ব্যাগ। শারমিন বলল, এমনভাবে তাকাচ্ছেন যেন চিনতে পারছেন না। পারছি, চিনতে পারছি। আমি তখন থেকে লক্ষ্য করছি। তাই নাকি? হ্যাঁ, দেখলাম পেটে হাত দিয়ে খুব চিন্তিত মুখে হাঁটছেন। কি হয়েছে আপনার? রফিক কিছু বলল না। আপনার শরীর খারাপ করেছে কিনা এটা জিজ্ঞেস করবার জন্য দাঁড়িয়ে আছি। শরীর ঠিকই আছে। বাস থেকে নামার সময় পাঞ্জাবিটা ছিঁড়ে গেল। ছিঁড়াটা হাত দিয়ে ঢেকে হাঁটছি। শারমিন হেসে ফেলল। রফিক বিরক্ত মুখে বলল, আপনি হাসছেন? সরি, আর হাসব না। এখানে কি করছেন? বই কিনতে এসেছি। বিদেশে কিছু বই পাঠাতে হবে, একজন চেয়েছে। কি বই? গল্প উপন্যাস? না, সে গল্প উপন্যাস পড়ে না, সিরিয়াস ধরনের বই পড়ে। একটা ডিকশনারি কিনে পাঠিয়ে দিন। শারমিন খিলখিল করে হেসে ফেলল। রফিকের মনে হল বুধবার দিনটি আসলে তার জন্য ভালোই। রফিক সাহেব, আপনার কাজ না থাকলে আসুন, আমার সঙ্গে বই পছন্দ করে দেবেন। আছে কোনো কাজ? না, কোনো কাজ নেই। আর থাকলেই বা কি? তারা হাঁটতে শুরু করল। শারমিনের হাঁটার ভঙ্গি স্বাভাবিক। কোনো রকম সংকোচ নেই, জড়তা নেই, যেন তারা দীর্ঘদিনের বন্ধু। শারমিন হালকা গলায় বলল, ওই দিন আপনি খুব রাগ করেছিলেন, তাই না? হ্যাঁ। খুব বেশি রাগ করেছিলেন? হ্যাঁ। এখনো রাগ আছে? আছে। কি করলে আপনার রাগ কমবে? আপনি যদি আজ সারাদিন আমার সঙ্গে থাকেন তাহলে রাগ কমবে। শারমিন চমকে তাকালো। অনেকক্ষণ কোনো কথা বলল না। রফিক বলল, এখন বোধহয় আপনি রাগ করেছেন, তাই না? না, আমি রাগ করিনি। তাহলে কি আজ সারাদিন থাকবেন আমার সঙ্গে? বই কেনা শেষ করে আমরা কি চিড়িয়াখানায় যেতে পারি? শারমিন হেসে ফেলল। রফিক বলল, হাসেন কেন? চিড়িয়াখানায় যাবার কথা শুনে হাসছি। তাহলে অন্য কোথাও, মিউজিয়ামে কিংবা সোনারগাঁয়ে যেতে পারি, প্রাচীন বাংলার রাজধানী। আজ আপনারা তো ঘোরাঘুরির শখ হয়েছে কেন? কারণ আজ আমার জন্মদিন। বলেই রফিকের একটু খারাপ লাগল। একটা মিথ্যা কথা বলা হলো। কিছু কিছু মানুষের সঙ্গে মিথ্যা কথা বলতে ইচ্ছা করে না, কপটতা করতে ইচ্ছা করে না। রফিক সিগারেট ধরিয়ে টানতে লাগল। জন্মদিন প্রসঙ্গে এই মিথ্যা কথাটা বলে তার খুব খারাপ লাগছে। আপনার জন্মদিন আজ? বাহ, বেশ মজা তো। খুব ভালো দিনে দেখা হলো আপনার সঙ্গে। আসুন, আপনাকে একটা গিফট কিনে দেব। আপনি কিন্তু না বলতে পারবেন না। রফিক কিছু বলল না। আমি আপনাকে খুব সুন্দর একটা পাঞ্জাবি কিনে দেব। ছেঁড়া পাঞ্জাবি পরা কেউ আমার পাশে পাশে হাঁটলে আমার ভালো লাগে না। শারমিন আবার হেসে উঠল, কিশোরীদের মতো হাসি। রিন রিন করে কানে বাজে, তারপর হঠাৎ মন খারাপ করে দেয়। রফিক মৃদুস্বরে বলল, শারমিন, আমার জন্মদিনের কথাটা মিথ্যা। আজ আমার জন্মদিন নয়। জন্মদিন নয়? তাহলে জন্মদিনের কথাটা কেন বললেন? আমার ধারণা ছিল এই কথাটা বললে আপনি আমার সঙ্গে থাকবেন। আমার থাকাটা তো জরুরি কেন? রফিক কোনো জবাব দিল না। কিছু কিছু প্রশ্ন আছে যার সরাসরি জবাব দেয়া যায় না। শারমিন বলল, না, বলুন, আপনি কেন চান আমি সারাদিন আপনার সঙ্গে থাকি? জানি না কেন চাই। শারমিন হালকা গলায় বলল, আমরা সারা জীবনে অনেক কিছুই চাই, কিন্তু সব কিছু পাই না। আমি সবসময় স্বপ্ন দেখি আমার অনেকগুলি ভাই বোন, সবাই আমরা হইচই করছি, ছোটাছুটি করছি, ঝগড়া করছি, কিন্তু থাকি একা একা। আমার কি মনে হয় জানেন, কেউ যদি তীব্রভাবে কোনো জিনিস চায় সে সেটা পায় না। কোনো কিছুর জন্যই প্রবল আকাঙ্ক্ষা থাকা ঠিক না। বুঝতে পারছেন? পারছি। চলুন পাঞ্জাবি কিনি। জন্মদিন উপলক্ষেই দিলাম, অ্যাডভান্স গিফট। না, কোনো দরকার নেই। আচ্ছা, আমি যাই। চলে যাবেন? হ্যাঁ।
রফিক সাহেব, আপনাকে একটা কথা বলা দরকার। আসুন, কোথাও বসে কথাটা বলি। এখানে কোনো ভালো রেস্টুরেন্ট আছে? না, এদিকে তেমন কিছু নেই। চলুন কোনো একটা চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে বসি। চাইনিজ রেস্টুরেন্টগুলো এই সময় ফাঁকা থাকে। আসবেন? চলুন যাই। রফিক শারমিনের সহজ স্বাভাবিক আচার আচরণের প্রশংসা করল। এই মেয়েটি জানে সে কি বলছে, কি করছে। এটা খুব বড় কথা। বেশিরভাগ মানুষই জানে না সে কি করছে বা কি বলছে। শারমিন বলল, চায়ের সঙ্গে আর কিছু খাবেন? এরা খুব ভালো সমোসা জাতীয় একটা খাবার তৈরি করে। চায়ের সঙ্গে দিতে বলি? বলুন। শারমিন খাবারের কথা বলল, অস্বস্তির সঙ্গে এদিক ওদিক তাকালো, যেন কি বলবে তা একটু গুছিয়ে দিচ্ছে। রফিক বলল, বলুন কি বলবেন। আপনি এত গম্ভীর হয়ে থাকলে আমি বলি কি করে? সহজ হয়ে বসুন। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভাইভা দিতে এসেছেন। রফিক হাসতে চেষ্টা করল। শারমিন কি বলবে তা সে বুঝতে চেষ্টা করছে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা এই সব দিনরাত্রি। আজ তৃতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।